হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের মেডিকেল মাস্টার ক্লাসে স্বাগতম। সো আমরা হচ্ছে ভাইয়া ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 পড়তেছিলাম। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ আমাদের লেকচার 4। ওকে, তো চলো আমরা আগাই। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। সো আমরা কিন্তু জানি যে পর্যায়বৃত্ত ধর্মগুলো হচ্ছে একই পর্যায়ে অথবা একই গ্রুপ বরাবর হচ্ছে পরিবর্তিত হয়, তাই না? সো এখন এখান থেকে মেইনলি আমাদের যে ইয়েলো মার্ক করা পয়েন্টগুলো আছে এইগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এইগুলাই আমাদের ভালো করে পড়তে হবে। যেমন প্রথম আছে কি, তোমার পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, বাম থেকে ডানে গেলে অর্থাৎ একই পর্যায়ে সেটা কি হবে? হ্রাস পাবে, তাই না? কারণ শক্তি স্তর অ্যাড হয় না। বাট একই গ্রুপে বা গ্রুপ ভিত্তিক সম্পর্কটা কি, উপর থেকে নিচে গেলে সেটা বৃদ্ধি পায়, কারণ কি শক্তি স্তর অ্যাড হচ্ছে, তাই তো? আচ্ছা, পরে আসছে হচ্ছে ধাতব ধর্ম। সেটা কি হবে? বাম থেকে ডানে গেলে হচ্ছে হ্রাস পাবে, কারণ ডান দিকে হচ্ছে অধাতুর ব্লক, তাই তো? তো অধাতু তো তোমার ধাতুর মতো আচরণ করবে না, রাইট? আর উপর থেকে নিচে আসলে কিন্তু সে ধর্মটা বৃদ্ধি পায়, কারণ কি? কারণ হচ্ছে শক্তি স্তর অ্যাড হচ্ছে, তাই নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব বেড়ে যাচ্ছে, সহজে ইলেকট্রন ছাড়তে পারবে, মানে ধাতুর মতো আচরণ করতে পারবে। ধাতব ধর্ম যা, অধাতব ধর্ম হচ্ছে তার উল্টা। ধাতব ধর্ম যেখানে হ্রাস পায়, অধাতব ধর্ম সেখানে বৃদ্ধি পাবে। একইভাবে বৃদ্ধির জায়গায় হ্রাস পাবে। আচ্ছা, জারণ ক্ষমতা কি? জারক পাওয়ার সম্ভাবনা। ওকে, জারকরা কিন্তু অন্যকে জারিত করতে পারে, সেটাই হচ্ছে জারণ ক্ষমতা। তার মানে জারণ ক্ষমতা দিয়ে আমরা মেনলি অন্যকে জারিত করার ক্ষমতা বুঝি। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে ধাতুগুলো নর্মালি ইলেকট্রন ছাড়ে, তার মানে তারা নিজেরা জারিত হবে, তার মানে অর্থাৎ তাদের কি আছে? বিজারণ ক্ষমতা। এবং অধাতুগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে, তার মানে তারা হচ্ছে বিজারিত হয়। যারা নিজেরা বিজারিত হয় তারা অন্যকে জারিত করে। অর্থাৎ ডান দিকে আমরা পাবো হচ্ছে জারক আর বাম দিকে পাবো বিজারক। অর্থাৎ আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি পাবো? জারণ ক্ষমতার বৃদ্ধি দেখতে পারবো, আর উপর থেকে নিচে আসলে হ্রাস দেখতে পারবো। তাহলে বিজারণ ক্ষমতা হবে ঠিক তার উল্টা। আচ্ছা, যোজ্যতা বা যোজনী, ঠিক আছে? যোজ্যতা বা যোজনী, এটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বাম থেকে ডানে গেলে যোজ্যতা হচ্ছে বাড়তে থাকে, ঠিক আছে? অক্সিজেন স্কেল মতে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু একই গ্রুপে কিন্তু তার কোনো পরিবর্তন নাই। যেমন ধরো, গ্রুপ 1-এ যারা আছে তাদের সবার যোজনে কিন্তু এক, কারণ তাদের সবার বাইরের শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে, রাইট? অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, কারণ আকার ছোট হচ্ছে, সহজে আমি ইলেকট্রন বের করতে পারবো না। উপর থেকে নিচে আসলে উল্টাটা হবে, হ্রাস। ইলেকট্রন আসক্তি সেম ব্যাখ্যা, বাম থেকে ডানে বৃদ্ধি, উপর থেকে নিচে হ্রাস। আর তড়িৎ ঋণাত্মকতা কি? আমাদের শেয়ারকৃত ইলেকট্রন যে নিজের দিকে বেশি টানতে পারে, তাই না? বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে আসলে হ্রাস। আচ্ছা, পরে আসো অক্সাইড যৌগের ক্ষারকীয় ধর্ম। একটা কথা মনে রাখি, ধাতুগুলো হচ্ছে সবসময় পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার তৈরি করবে, এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া সে ক্ষারকীয় অক্সাইড তৈরি করে। ওকে, তার মানে এটা কিন্তু অবশ্যই ধাতু ধর্ম। ঠিক আছে, ধাতু কই পাওয়া যায়? বাম দিকে পাওয়া যায়। অর্থাৎ আমি যতই বাম থেকে ডানে যাব, ধাতু পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তার মানে ক্ষারকীয় ধর্ম হচ্ছে হ্রাস পেতে থাকবে। উপর থেকে নিচে আসলে কিন্তু আবার বৃদ্ধি পায়। তাহলে অম্লীয় ধর্ম একই নিয়মে তুমি বুঝতেই পারতেছো, ক্ষারকীয় ধর্মের উল্টা হবে, রাইট? সো এইগুলো হচ্ছে আমাদের বিষয়গুলো, আশা করি তোমরা এগুলা পারবা। আচ্ছা, এখানে দেখো সবগুলো টপিক হচ্ছে আবার ছোট্ট করে আলোচনা করা আছে। যে আমাদের আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়? একটা ইলেকট্রন বের করে দিয়ে একক ধনাত্মক ক্যাটায়নে কনভার্ট করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। সো আয়নাইজেশন এনার্জি, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ একটা মান আসে, হ্যাঁ? আচ্ছা, তো এখানে দেখো বেশ কিছু ব্যতিক্রমের উল্লেখ এখানে আছে, তাই না? ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা ব্যতিক্রম গুলো ব্যাখ্যা করতে পারি। যেমন ধর হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের মাঝখানে দেখো, বেরিলিয়াম কিন্তু আছে কোন দিকে? বাম দিকে। আর বোরন আছে ডান দিকে। সো আমি বাম থেকে ডানে গেলে তো আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাওয়ার কথা, রাইট? তার মানে বেরিলিয়াম তো কম আসার কথা। তো হচ্ছে কিন্তু উল্টা। কেন? কারণ বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2। আর বোরনের কি হবে? 1s2 2s2 2p1। তার মানে দেখো একটা ইলেকট্রন কিন্তু আনপেয়ার্ড অবস্থায় আছে, এটাকে বের করা ইজি হবে। তার মানে এখানে কিন্তু মানটা কম লাগবে, তাই তাই এই সম্পর্কটা কিন্তু ভুল। তো একই নিয়মে তুমি অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে তুলনা করতে পারো। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, নাইট্রোজেন আছে বাম দিকে, অক্সিজেন আছে ডান দিকে, তাহলে বাম থেকে ডানে গেলে তো বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে 2p3 পাওয়া যাবে, আর অক্সিজেন হচ্ছে 2p4, তাই না? একটু খেয়াল করে দেখি তো ভাইয়া, এখানে কিন্তু জোড়া আছে। ওকে, তো জোড়া ভাঙার একটু কষ্ট, বুঝতে পারলাম। বাট অক্সিজেন কি দেখবে, আমি যদি এই ইলেকট্রনটা কোনোভাবে বের করে নিয়ে যেতে পারি, আমার কিন্তু নাইট্রোজেনের মতো অর্ধপূর্ণ কাঠামো তৈরি হয়ে যায়, ওটা বেশি স্টেবল। সো আমি সহজেই এই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চাইবো।
ঠিক আছে, এই জন্য অক্সিজেনের জন্য কিন্তু এই ইলেকট্রন বের করার শক্তির মানটা কম হয়, তাই তার আয়নীকরণ শক্তির মানটাও কম হবে। ঠিক আছে, একই যুক্তিতে অ্যালুমিনিয়ামে কম হবে, আবার সালফারও কম হবে, এগুলো তোমরা পারবা। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কি হবে? আয়নীকরণ শক্তিতে মেনলি আমরা ক্যাটায়ন তৈরি করতাম, ইলেকট্রন আসক্তিতে মেনলি আমরা তৈরি করব হচ্ছে একক ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। ওকে, তার মানে এখানে আমাকে ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে দেখো, এটা পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গমন হবে, তাই তো, শক্তি বের হবে, তার মানে আসলে ইলেকট্রন অ্যাফিনিটি এটা হচ্ছে একটা নেগেটিভ মান বোঝায়। ওকে, দেখো এটার ব্যতিক্রম কি আছে। ফ্লোরিন এবং ক্লোরিনের মাঝখানে আমরা কিন্তু জানি যে ফ্লোরিন হচ্ছে উপরে আছে গ্রুপ 17-এ, ক্লোরিন হচ্ছে নিচে আছে। তো যতই উপর থেকে নিচে যাব মানটা কিন্তু কমার কথা, তাহলে ফ্লোরিন কিন্তু বেশি আসার কথা। বাট এখানে কি দেখতে পারতেছি, ফ্লোরিন কম আসে কেন? কারণ ফ্লোরিনের আকার খুবই ছোট, যার ফলে এটার মধ্যে ইলেকট্রন প্রবেশ করানো হচ্ছে ঝামেলাপূর্ণ। ঠিক আছে, মানে এটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি, যার ফলে আমি সহজে এটাকে ইলেকট্রন প্রবেশ করায় ঋণাত্মক আয়নে কনভার্ট করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্য এটার মানটা কম আসে। তাই একই নিয়মে তুমি দেখো, এখানে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন হওয়া উচিত কি ছিল? কার্বন সবার বামে, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন। তাহলে সবচেয়ে কম আসা আসা উচিত ছিল কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন। কিন্তু এখানে ব্যতিক্রম আসে কি, কার্বন এবং নাইট্রোজেনের মাঝখানে। একই যুক্তি, কার্বনের ইলেকট্রন বিন্যাস কি, 1s2, 2s2, 2p2, আর নাইট্রোজেন হচ্ছে 2p3, তাই না? তাহলে দেখো, নাইট্রোজেনে কিন্তু ইলেকট্রন প্রবেশ করাইলে তার অর্ধপূর্ণ কাঠামো ভেঙে যায়, তাই না? এই জন্য সে সহজে ইলেকট্রনকে নিতে চায় না। বাট কার্বনে যদি আমি একটি ইলেকট্রন প্রবেশ করাই দিই, তাহলে তো সে অর্ধপূর্ণ কাঠামো গেইন করবে, এই জন্য সে সহজেই ইলেকট্রন নিতে পারবে। ওকে, তার মানে সেখান থেকে বেশি এনার্জি বের হবে। রাইট, এটা কিন্তু এনার্জি লাগে না, এনার্জি বের হয়। যত ইজিলি বা যত ভালোভাবে আমি ইলেকট্রন প্রবেশ করাতে পারবো, তত বেশি হবে ইলেকট্রন আসক্তির মানটা। হ্যাঁ, এই জন্য দেখো, নাইট্রোজেন ইলেকট্রন নিতে চায় না, তার মানটা হচ্ছে কম আসে, কার্বনের কিন্তু একটু বেশি আসে, তাই না? সো এটা কিন্তু জানলেই চলবে। তড়িৎ ঋণাত্মকতার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। তড়িৎ ঋণাত্মকতার জিনিসটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা আছে, মুক্ত জোড় আসলে বলা উচিত না, শেয়ারকৃত যে বন্ধন জোড়ে ইলেকট্রনটা আছে, সেটাকে আকর্ষণ করার ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সর্বাধিক তড়িৎ ঋণাত্মককে ক্লোরিন পরমাণু, তার মান হচ্ছে 4। মেনলি এইটা আসলে ডিসাইড করা হয় পাউলিং স্কেল অনুযায়ী। তুমি তোমাদের এই কয়েকটা জিনিস পড়লেই চলবে। চলে আসো ধাতব ধর্ম। দেখো, ধাতব ধর্ম মানে কি? ধাতুর যে ধর্ম, ধাতু যে ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে কনভার্ট হয়, সেটাই ধাতব ধর্ম। এখানে দেখো একটা কথা লেখা আছে যে ফ্রান্সিয়াম এটা হচ্ছে সর্বাধিক সক্রিয় ধাতু। কিরকম ভাবে তুমি যদি চিন্তা করে দেখো, বাম থেকে ডানে গেলে আমরা কি বুঝছিলাম, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, আর উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তার মানে বাম থেকে ডানে গেলে যদি হ্রাস পায়, সবচেয়ে বেশি ধাতব ধর্ম কাদের থাকবে? যারা গ্রুপ 1-এ আছে, তাই না? যারা গ্রুপ 1-এ আছে। গ্রুপ 1-এ কে কে আছে? হাইড্রোজেন বাদ দাও, ওটা তো আগে অধাতু। সো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আবার কি বলতেছিলাম, যতই আমি নিচে যাব ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, তাহলে সেই যুক্তি অনুযায়ী ফ্রান্সিয়ামে সবচেয়ে বেশি ধাতব ধর্ম থাকবে। রাইট, তাহলে এটা হচ্ছে সর্বাধিক সক্রিয় ধাতু। বাট ফ্রান্সিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় মৌল। হ্যাঁ, তেজস্ক্রিয় মৌল, সে সহজে হচ্ছে ডিকে হয়ে যায়, হ্যাঁ, তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, যার ফলে সে হচ্ছে খুব বেশি স্থায়ী হয় না। তাহলে সবচেয়ে স্থায়ী কথা যদি যদি আমি তোমাকে বলি, স্থায়ী তাহলে কি হবে? স্থায়ী সর্বাধিক সক্রিয় হচ্ছে তাহলে তার উপরেরটা সিজিয়াম। সিজিয়ামে কিন্তু অত বেশি রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যায় না। তাহলে এই দুইটা ইনফরমেশন তোমাদের একটু পড়তে হবে। আচ্ছা, অক্সাইডের ধর্ম আমরা অলরেডি পড়ে ফেলছি, ধাতুগুলো হয় ক্ষারধর্মী, অধাতুগুলো হয় অম্লধর্মী। আচ্ছা, এবার হচ্ছে আইসো ইলেকট্রনিক গঠন। হ্যাঁ, আইসো ইলেকট্রন মানে কি, যা যেসব কাঠামোতে বা যেসব পরমাণু বা আয়নের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তারাই হচ্ছে আইসো ইলেকট্রন। যেমন ধরো এখানে কি দেওয়া আছে তোমার, সোডিয়াম, রাইট, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে অ্যালুমিনিয়াম। সোডিয়াম যদি প্লাস হয়, তাহলে এটার মধ্যে কয়টা ইলেকট্রন হয়ে গেল? 11 থেকে একটা বাদ দিলে 10টা। ম্যাগনেসিয়াম 2+ হলে 12 থেকে দুইটা বাদ দিলে 10টা। অ্যালুমিনিয়াম 3+ হয়ে গেলে 13 থেকে তিনটা বাদ দিলে 10টা। ওকে, তার মানে দেখো সবার মধ্যে কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন চলে আসলো। তাহলে তারা হচ্ছে আইসো ইলেকট্রনিক গঠন বা কাঠামো। আচ্ছা, মনে রাখতে হবে, যাদের মধ্যে এরকম আইসো ইলেকট্রনিক কাঠামো আছে, তাদের ধনাত্মক চার্জ যত বেশি হয়, সেখানে কার্যকর নিউক্লিয়ার চার্জ তত বেশি হবে, যার ফলে সে বেশি বেশি করে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখতে পারবে, আকারটা ছোট হবে। রাইট, তাহলে বুঝতেই পারতেছে এখানে অ্যালুমিনিয়ামের চার্জ সবচেয়ে বেশি, সো তার কিন্তু আকারও সবচেয়ে ছোট আসবে, এইটাই কিন্তু এখানে। তার মানে তার আকারও কিন্তু সবার থেকে বড় আসবে। ওকে, তার মানে এই জিনিসটা আমরা এখানে দেখতে পারলাম। আচ্ছা, তো দেখো,
তুমি তাহলে অ্যানায়ন গুলার ক্ষেত্রে সেম ভাবে চিন্তা করে দেখো, এখানে কি আছে আমাদের আহ নাইট্রাইট, অক্সাইড, আর হচ্ছে ফ্লোরাইড। ওকে, তো খেয়াল করে দেখো, নাইট্রোজেন তো 7টা, -3 মানে আরো 3টা তুমি অ্যাড করো তাহলে 10টা, অক্সিজেন 8টা সাথে 2টা 10টা, আবার ফ্লোরিন 9টা সাথে একটা 10টা, তাহলে আইসো ইলেকট্রন হয়ে গেল। এখানে খেয়াল করে দেখো, আগে তো আমরা কি দেখছিলাম, যত বেশি পজিটিভ চার্জ তত বেশি নিউক্লিয়ার কার্যকর বল থাকবে, তাই না? এরকম বিষয়টা। তাহলে ওরকম ভাবে যদি চিন্তা করে দেখো, যত বেশি নেগেটিভ চার্জ তত কম নিউক্লিয়ার কার্যকর বল থাকবে, তাই তো? আচ্ছা, কেন এরকম? কারণ হচ্ছে যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি তারা নিজেদের মধ্যে বিকর্ষণ করে দূরে সরে যাবে, যার ফলে নিউক্লিয়াস তাদেরকে টানার ক্ষমতা কমে যাবে, এই জন্য কার্যকর নিউক্লিয়ার বলটা কিন্তু কমে যায়। বুঝতে পারছো? টানার ক্ষমতা কমে যায়। এই জন্য নেগেটিভ চার্জ যত বড় হয় সেটা কিন্তু তত বড় অ্যানায়ন হয়। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার এই দুটার মধ্যে কে ছোট কে বড় মনে রাখতে হবে। অ্যানায়ন গুলা হচ্ছে ক্যাটায়ন থেকে অলওয়েজ বড় হয়, কারণ অ্যানায়নের মধ্যে আমাদের ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে এখানে বেশি থাকে, তাই না? যার ফলে এরা হচ্ছে বিকর্ষণ করে সহজেই দূরে চলে যেতে পারে, তাই অ্যানায়ন গুলো অলওয়েজ ক্যাটায়ন থেকে বড় হবে। তাই দেখো, নাইট্রেট সবচেয়ে বড়, দেন অক্সাইড, ফ্লোরাইড, তারপর হচ্ছে তোমার ক্যাটায়ন গুলো আসে। রাইট? আচ্ছা, চলো আগাই। দেখো, বেশ কিছু প্রশ্ন আছে। দেখো কি বলা হয়েছে, যে ধনাত্মক আয়নে যদি আমি পরিণত করতে চাই, তাহলে যে শক্তি প্রয়োজন সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। হ্যাঁ। আচ্ছা, আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন কোথায় পাওয়া যাইতে পারে? তুমি এটা একটু পর্যায় সারণী চিন্তা করে দেখো। প্রথম হচ্ছে আমাদের সোডিয়াম, সোডিয়ামের পরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নিচে হচ্ছে ক্যালসিয়াম, আর সিজিএম হচ্ছে সোডিয়াম অনেক নিচে, তাই না? এরকম বিষয়টা। তাহলে বাম থেকে ডানে গেলে আমাদের আয়নীকরণ শক্তির মানটা বাড়তে থাকে, আর উপর থেকে নিচে আসলে কিন্তু কমতে থাকে। আমাদের চাইছে কি সর্বনিম্ন সবচেয়ে কম কোথায় আছে? নিশ্চয়ই সিজিয়ামে। তাহলে উত্তর হচ্ছে সিজিয়াম। আচ্ছা, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? তুমি এটাও চিন্তা করে দেখো। বেরিলিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর এইদিকে ম্যাগনেসিয়াম, আর ম্যাগনেসিয়াম নিচে হচ্ছে ক্যালসিয়াম, তাই না? আচ্ছা, তাহলে এখন চিন্তা করে দেখি যে, বুঝতেই পারতেছি যে এখানে দ্বিতীয় পর্যায়ে আছে বেরিলিয়াম, তৃতীয় পর্যায়ে সোডিয়াম ম্যাগনেসিয়াম, চতুর্থ পর্যায়ে হচ্ছে ক্যালসিয়াম। তার মানে তুমি এখানে যেই আয়নই নাও না কেন, বেরিলিয়াম থেকে ছোট কিন্তু কাউকে নেওয়া সম্ভব হবে না। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বিষয়টা। এই জন্য এখানে উত্তর কি হবে? বেরিলিয়াম 2+। ওকে। আচ্ছা, নিচের কোন হাইড্রোক্সাইডটা হচ্ছে অম্লধর্মীয়, যেটা আমরা বলছিলাম যে ধাতুটা হয় ক্ষারধর্মী, অধাতুটা হয় অম্লধর্মী। তাহলে এখানে দেখো, গ্যালিয়াম ধাতু, জিঙ্ক ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, এরা সবাই ক্ষারধর্মী। বোরন হচ্ছে অধাতু, তাই এটা হাইড্রোক্সাইডটা হচ্ছে অম্লধর্মী। ঠিক আছে, মনে রাখতে হবে। বোরন ট্রাইহাইড্রোক্সাইড, ইট ইজ দ্য সেম অ্যাজ বোরিক অ্যাসিড। ওকে, সেম জিনিস। আচ্ছা, চলো আগাই। নিচের কোনটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? একই রকম ভাবে দেখো, একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কিন্তু জারণ ক্ষমতা হ্রাস পায়, তাই না? আমরা এইসব পড়ছি। তাহলে সবার উপরে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। তাহলে বলো, সবার উপরে কে আছে? যেহেতু আমাদের চাইছে সবচেয়ে বেশি, নিশ্চয়ই ফ্লোরিন। তাহলে উত্তর হবে আমাদের ফ্লোরিন। নিচের কোনটি শক্তিশালী বিজারক? আবার তুমি চিন্তা করে দেখো, এটা আরো ইজি। কিরকম? যেমন, শক্তিশালী বিজারক কখন আমরা পাবো? সেটা যতই বাম দিকে থাকে, তাই না? রাইট, ডান দিকের গুলো জারক হয়, বাম দিকের গুলো বিজারক হয়। তাহলে আমাদের বাম দিক খুঁজতে হবে। দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে P ব্লক মৌল, জিঙ্ক আয়রন হচ্ছে D ব্লক মৌল, আর লিথিয়াম হচ্ছে S ব্লক মৌল। তাহলে সবার বামে কি আছে? লিথিয়াম। তাহলে এটা উত্তর, খুব ইজি। পর্যায় সারণী কোন গ্রুপের মৌলগুলো হচ্ছে জারক? তো মনে রাখতে হবে, জারক হচ্ছে গ্রুপ 17, আর বিজারক হচ্ছে গ্রুপ 1। ওকে, তাহলে এখানে দেখ, যেহেতু আমাদের জারকেরটা জানতে চাইছে, গ্রুপ 17 হবে উত্তর। ওকে। আচ্ছা, তো চলো আমরা দেখি পরে কি দেওয়া আছে, যে নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? একটু দেখো তো। ফ্লোরাইড আয়নে 10টা ইলেকট্রন, অক্সাইডে 10টা, নাইট্রেটে 10টা, সোডিয়াম ক্যাটায়নে 10টা। জানতে চাওয়া হচ্ছে ছোট। আমরাই কিন্তু একটু আগে দেখে আসছি অ্যানায়ন গুলোর আকার ক্যাটায়ন থেকে বড় হয়। তাহলে ছোট কে হবে? নিশ্চয়ই ক্যাটায়ন। তাই না? কষ্ট করাই লাগলো না আমাদের। হ্যালোজেন সমূহের সক্রিয়তা ক্রম মেনলি তড়িৎ ঋণাত্মকতার উপর ডিপেন্ড করে। রাইট, আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে আসলে কমতে থাকে, তাই তো? তাহলে সবার উপরে কি আছে? ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, আর লাস্টের হচ্ছে আয়োডিন। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। তাই তো, এটাই আমাদের তাহলে ক্রম। ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, দেন ক্লোরিন, দেন হচ্ছে ব্রোমিন, লাস্টে হচ্ছে আয়োডিন। ওকে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, জার্মেনিয়াম কি? এটা হচ্ছে একটা অপধাতু।
ওকে। আচ্ছা, এখানে কিন্তু অপশন অনুযায়ী অর্ধধাতু কিন্তু হয়, ঠিক আছে, অর্ধধাতু কিন্তু হবে, কারণ আমরা অপধাতুকে কিন্তু সেমি মেটালও বলি, রাইট, সেমি মেটালে কিন্তু বলে থাকি। বাট তোমাদের বইয়ের মধ্যে সরাসরি উপধাতু বা অপধাতু এইভাবে হচ্ছে হাজারি স্যারের বই হচ্ছে উল্লেখ করা আছে। তো আমি মনে করি গ এবং ঘ এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাকুরেট উত্তর হচ্ছে অপধাতু। তাহলে একটু বলে দিই অপধাতু কারা কারা আছে, এটা কিন্তু আমরা গত লেকচারে পড়ে ফেলছি। বোরন, সিলিকন, হ্যাঁ, বেশি, জার্মেনিয়াম, আর্সেনিক গ্যাস, স্টিবিয়াম, সবার, আর হচ্ছে টেলুরিয়াম, টেনশনের কারণ। এই ছয়টা হচ্ছে আমাদের অপধাতু বা উপধাতু। আচ্ছা, এবার হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন কয় রকমের হয় আগে আমরা দেখি। রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায়? যেখানে ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ার ঘটে, তাই না? প্রদান ঘটলে সেটা হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন তৈরি করে, যেটা মেনলি ধাতু এবং অধাতুর মধ্যে তৈরি হয়। আর শেয়ারিং ঘটলে সেটা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করে, যেটা মেনলি দুইটা অধাতুর মধ্যে তৈরি হবে। আচ্ছা, সমযোজীর মধ্যে একটা স্পেশাল ক্লাসিফিকেশন হচ্ছে সন্নিবেশ সমযোজী। এখানে শেয়ারিং এর মধ্যে একটু খেয়াল করে দেখি, সমযোজীতে প্রত্যেকটা পরমাণু থেকে একটা একটা করে ইলেকট্রন আসে। আর সন্নিবেশের মধ্যে দুইটা ইলেকট্রনই একটা পরমাণু থেকে আসবে, অপর পরমাণু কোনো ইলেকট্রন সাপ্লাই করবে না, বাট ইলেকট্রন দুইটা কিন্তু দুইজনেই সমানভাবে শেয়ার করবে। সমযোজী বন্ধন আবার দুই রকমের হয়, সিগমা বন্ধন, পাই বন্ধন। সিগমা বন্ধন কোনটা? যেখানে অরবিটালের সামনাসামনি বা সরাসরি অধিক্রমণ হয়, ওভারল্যাপিং হয়, যার ফলে সেটা শক্তিশালী বন্ধন হয়। আর পাই বন্ধন কোনটা? যেখানে আমাদের দুটো সমান্তরাল অরবিটাল পাশাপাশি অতিক্রমিত হয়, যেটা হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল হয়। ওকে, এই কথাটা দেখো, সিগমা বন্ধন গঠনের পর হচ্ছে পাই বন্ধন গঠিত হয়। তাহলে আমাকে বলো যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখানে কতগুলা সিগমা কতগুলা পাই? সিঙ্গেল বন্ড মানে একটা বন্ধন আছে, অবশ্যই সেটা হবে কি? সিগমা, কোনো এখানে পাই থাকবে না। আচ্ছা, কার্বন কার্বন ডাবল বন্ড হইলে প্রথমটা হচ্ছে সিগমা, পরেরটা হচ্ছে পাই। ওকে। আচ্ছা, তারপর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়, তাহলে বুঝতে পারলাম এখানে একটা সিগমা, দুইটা পাই, তাই তো? এই হচ্ছে আমাদের বিষয়গুলা, আশা করি তোমরা বুঝবে এগুলা। ভ্যান্ডারওয়ালস বল, যেটাকে আমরা আন্তঃআণবিক বল বলতেছি, তাই তো? আচ্ছা, তার মানে দুইটা ভিন্ন ভিন্ন অণুর মধ্যে, দুইটা ভিন্ন ভিন্ন অণুর মধ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক বল। ওকে। আচ্ছা, এটার মধ্যে কি কি প্রকারভেদ আছে? আয়ন ডাইপোল বল, হাইড্রোজেন বন্ধন খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, আয়ন আবিষ্ট ডাইপোল বল, ডাইপোল আবিষ্ট ডাইপোল বল, আর লাস্টে হচ্ছে লন্ডন বিস্তারণ বল। ঠিক আছে, এইগুলা হচ্ছে আমরা নাম পড়লেই চলবে, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন বন্ধন এবং লন্ডন বা বিস্তারণ বল, তাই তো? আচ্ছা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে এদের মধ্যে যে বন্ডিং এবং নন বন্ডিং যে এনার্জি গুলো আছে, সেই এনার্জি মানগুলো দেখবো। কি কি ইম্পর্টেন্ট? আয়নিকের মানটা দেখো 400 থেকে 4000 কিলোজুল পার মোল, সমযোজীর মানটা 150 থেকে 1100 কিলোজুল পার মোল, আর ধাতবের মানটা কত আসে? এটা আসে হচ্ছে 75 থেকে 1000 কিলোজুল পার মোল, তাই না? নন বন্ডিং অনেক মান দেওয়া, বাট ইম্পর্টেন্ট কি বলছিলাম? হাইড্রোজেন বন্ধন 10 থেকে 40 কিলোজুল পার মোল, আর হচ্ছে লন্ডন বা বিস্তারণ বল 1 থেকে 10 কিলোজুল পার মোল। ঠিক আছে, এই কয়েকটা মান মনে রাখি তাহলেই চলবে। আচ্ছা, এবার হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন মানে কি? একটা অণুর হাইড্রোজেন পরমাণু, সেটা যদি অপর অণুর সেটা যদি অপর অণুর ছোট আকারের লোন পেয়ার বিশিষ্ট অধিকতর ঋণাত্মক কোনো মৌলের সাথে আন্তঃআণবিক বন্ধন তৈরি করে। ঠিক আছে, তাহলে কি কি বললাম? বললাম হচ্ছে ছোট আকারের অধিকতর ঋণাত্মক মৌল, যাদের কি আছে? আমাদের লোন পেয়ার থাকবে। ওকে, লোন পেয়ারের কথা এখানে যদিও বলা হয় নাই, বাট লোন পেয়ার অবশ্যই তার মধ্যে থাকতে হবে। তাহলে এখানে পরমাণু কি কি থাকতে পারে? ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন। মনে রাখতে হবে হাইড্রোজেন হচ্ছে ফ্লোরিনের সাথে সবচেয়ে স্ট্রং হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমন সিনারিও, যদি এখানে অনেক পার্থক্য আছে, অনেক ঝামেলা আছে, যে হাইড্রোজেন আসলে যে অণুর সাথে কানেক্টেড, তার হচ্ছে কোন পরমাণু এই হাইড্রোজেনের সাথে কানেক্টেড, তার উপরে কিন্তু বন্ডের স্ট্রেংথ ডিপেন্ড করে। আমরা তো ঝামেলার মধ্যে যাব না। আচ্ছা, দেখো এখানে উদাহরণ কি বলা আছে? এইচ এফ, দেখো যে ফ্লোরিন আছে, H2O অক্সিজেন আছে, CH3OH মিথানল, দেখো অক্সিজেন আছে, তাহলে এরা হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। প্রকারভেদ দেখো এখানে অন্তঃআণবিক হইতে পারে, আন্তঃআণবিক হইতে পারে। অন্তঃআণবিক হয় অর্থোনাইট্রোফেনল, মনে রাখা ইজি, সরে সরে দিয়ে তুমি মনে রাখতে পারো। আর আন্তঃআণবিক কই হয়? প্যারানাইট্রোফেনল হয়। কিভাবে মনে রাখতে পারি? দেখো আমি তাহলে এই সংকেতগুলো একটু এঁকে দেই। আচ্ছা, এই ধরো হচ্ছে আমাদের সেই ফেনল, হ্যাঁ, আর এই ধরো আছে আমাদের সেই নাইট্রো গ্রুপটা, তাই না? এই যে দেখো,
এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের হচ্ছে এরকম ভাবে একই অণুর মধ্যে একটা বন্ধন তৈরি হলো। সে এটাই হচ্ছে আমাদের সেই অন্তঃআণবিক বন্ধন। আর এই ধরো হচ্ছে আমাদের সেই প্যারা সমাণুটা, এই হচ্ছে আমাদের OH, আর এই হচ্ছে আমাদের সেই NO2, তাই না? এখন দেখো এই NO2 অক্সিজেন কিন্তু হাইড্রোজেনের কাছে যাইতে পারতেছে না, যার ফলে এখানে অন্তঃআণবিক বন্ধন হওয়ার কোনো চান্স নাই। তো এটা কি বন্ধন তৈরি করবে? এরকম ভাবে আন্তঃআণবিক বন্ধন তৈরি করবে। অর্থাৎ পার্শ্ববর্তী একটা অণুর অক্সিজেনের সাথে এই অণুর হাইড্রোজেন হচ্ছে এরকম ভাবে বন্ধন তৈরি করে, রাইট? আচ্ছা, তাহলে আমাকে বলো তো এখানে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কোনটার কি হবে? মনে রাখতে হবে যত বেশি আন্তঃআণবিক বন্ধন, এই বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কিন্তু তত বেশি বেড়ে যায়। ওকে, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এখানে কিন্তু বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম, আর এখানে কিন্তু বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বেশি। ওকে ভাইরা, বুঝতে পারছো কি বিষয়টা? আচ্ছা, চলো এদিকে দেখি গুরুত্ব কি কি আছে। এটা কারণে H2O হচ্ছে তরল হয়, বাট H2S হচ্ছে গ্যাসীয় হয়। কারণ কি, দেখো এই যে অক্সিজেন আছে, হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। আচ্ছা, প্রোটিনের পলিঅ্যামাইড শিকলে সেকেন্ডারি এবং টারশিয়ারি কাঠামোতে পাওয়া যেতে পারে। বরফ পানিতে ভাসে মিললে হাইড্রোজেন বন্ধনের কারণে, মনে রাখতে হবে, একটা পানির অণু হচ্ছে চারটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, চারটা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের ডাবল হেলিক্স গঠনের জন্য কিন্তু নাইট্রোজেন ক্ষারের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধন আছে। আমরা যারা বোটানি পড়ছি তারা জানি যে এক অণু অ্যাডিনিনের সাথে এক অণু থাইমিন কিভাবে যুক্ত হবে, এরকম দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এক অণু গুয়ানোসিনের সাথে এক অণু সাইটোসিন হচ্ছে এরকম তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারলাম। এবার দেখি কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করি। পোলার আয়ন এগুলো নিয়ে আমরা একটু পরে পড়বো ফাজানের নীতির মধ্যে। তো মনে রাখতে হবে যে পোলারিটি, পোলারিটি বলতে আসলে কি বোঝায়? সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কিরকম হয়, তার মানে পোলারিটি পাওয়া যাবে সমযোজী যৌগের মধ্যে। আর এটা হচ্ছে পোলার আয়ন, সেটা হচ্ছে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কিরকম পাওয়া যাবে, তাই না? তার মানে পোলার আয়ন পাওয়া যাবে হচ্ছে আয়নিক যৌগের মধ্যে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন A, ঠিক আছে। সম্পর্কিত যৌগ হচ্ছে আয়নিক, এটার মধ্যে কি পরিমাণ সমযোজী বৈশিষ্ট্য পাওয়া যায় এরকম। দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে, মানে ইলেকট্রনের শেয়ার হচ্ছে সমযোজী। সমবায় বন্ধন মানে এখানে মেনলি সমযোজী বন্ধনের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রনগুলির জন্য নিচের কোন উপাদানটির সর্বাধিক আকর্ষণ আছে? তাহলে সমযোজী বন্ধনে যে বন্ধন জোড়টা থাকে তাদের প্রতি আকর্ষণকে আমরা কি বলি? ইলেকট্রোনেগেটিভিটি, তাই না? তড়িৎ ঋণাত্মকতা। এখানে জানতে চাওয়া হয়েছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে। তুমি যদি চিন্তা করে দেখো যে এখানে আহ সিরিয়ালটা কি হবে? গ্যালিয়াম, জার্মেনিয়াম, তারপর হচ্ছে আমাদের আর্সেনিক, সেলেনিয়াম, আর হচ্ছে ব্রোমিন। তাহলে দেখো বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বাড়তে থাকে। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কে হবে? নিশ্চয়ই ব্রোমিন। আচ্ছা, এখানে দেখো টেট্রামিন কপার আয়নের কথা বলা হয়েছে, যে কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন থাকে। একটু খেয়াল করে দেখি, যারা জটিল আয়নটা পড়ছি তারা কিন্তু জানি যে এখানে অ্যামিন গুলো হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করে। লিগ্যান্ডের কাজই হচ্ছে মুক্ত জোড়কে কেন্দ্রীয় পরমাণুর দিকে ঠেলে দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে সমযোজী বন্ধনের মধ্যে, তাহলে এখানে কি হচ্ছে? নিশ্চয়ই সন্নিবেশ বন্ধন তৈরি হচ্ছে। উত্তর অপশন সি। চলো আগাই। কোন বন্ধন দ্বারা দুইটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে যুক্ত থাকে? হাইড্রোজেন পরমাণু হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন অণু তৈরি করে, তাই না? তাহলে এখানে নিশ্চয়ই আমাদের কোভ্যালেন্ট বন্ধন। কোনটি পোলার অণু? দেখো CH4 হবে না, CCl4 হবে না, C2H6 মানে হচ্ছে ইথেন, CH3CH3 হবে না। এই সেল হচ্ছে পোলার অণু, তাই না? কিভাবে? দেখো এখানে কিন্তু অবশ্যই আমাদের কি আছে, যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে, তাই না? তাহলে এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, ক্লোরিন হচ্ছে ডেল্টা নেগেটিভ, এরকম বিষয়টা। তাই এটা হবে আমাদের উত্তর। ওকে, এখন তুমি বলতে পারো ভাই এই যে এখানে CCl4 যেটা আছে, এই CCl4ও তো আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, তাই না? কার্বন থেকে ক্লোরিন তো বেশি। তো এটা কেন এটা পোলার হচ্ছে না? কারণ দেখো এখানে কিন্তু যে টানাটানিটা হচ্ছে ইলেকট্রন নিয়ে, সেটা কিন্তু সবদিকে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই ক্লোরিন এইদিকে টানতেছে, আবার এই ক্লোরিন এইদিকে হচ্ছে ইলেকট্রন টানতেছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল না? উপর দিকে এরকম ভাবে কি হয়ে যাচ্ছে? ব্যালেন্স হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে ব্যালেন্স হয়ে যায় তাদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মানটা জিরো হয়ে যায়, যার ফলে তারা নন পোলার হিসেবে কাজ করে। আচ্ছা, আয়নিক যৌগের মধ্যে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা, নিচের কোনটি সঠিক নয়? দেখি তো। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহিত হয় না, অবশ্যই সেটা জলীয় দ্রবণ বা গলিত অবস্থা হইতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু সেটা বিদ্যুৎ পরিবহন করবে না। ওকে, আচ্ছা, কোনটি রাসায়নিক বন্ধনের প্রকারভেদ নয়? সন্নিবেশ আয়নিক বলতে কোনো বন্ধন নাই। সমযোজী যৌগ সম্পর্কে
নিচের কোনটি সঠিক নয়? এটা কি বিদ্যুৎ পরিবাহী হবে না? সমযোজী যৌগ কিন্তু বিদ্যুৎ এবং তাপ খুব কম পরিবহন করে। আয়নীয় যৌগগুলো হচ্ছে স্বাধীনভাবে আয়ন তৈরি করে, যারা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। তা একটি যৌগের গলনাঙ্ক হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, মানে খুবই কম গলনাঙ্ক দেওয়া, এবং সেটা পানিতে অদ্রবণীয়, মানে সেটা নন পোলার, এবং জৈব দ্রাবকে দ্রবণীয়। এখানে কোন ধরনের বন্ধন আছে? অপোলার সমযোজী বন্ধন আছে, রাইট? কারণ অপোলার সমযোজী যৌগে কিন্তু গলনাঙ্ক কি হয়, খুব কম হয়। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন, তাই তো? হাইব্রিডাইজেশন কি ছিল? যে কেন্দ্রীয় পরমাণুর সবচেয়ে বাইরের স্তর, মানে যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল গুলো মিশ্রিত হয়ে সমসংখ্য সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করার প্রক্রিয়া, রাইট? প্রবর্তককে লিনাস পলিং, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বৈশিষ্ট্য কি একটু দেখলেই হবে। আহ, এটা রিডিং পড়লে চলবে যে শুধুমাত্র একক বিচ্ছিন্ন পরমাণুর অরবিটাল গুলো সংকরিত হইতে পারে। আচ্ছা, যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে ঠিক ততগুলো আমরা অরবিটাল এখানে দেখতে পারবো, তার মানে সমসংখ্যক। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। অণুর আকৃতি এবং বন্ধন কোণ সম্পর্কে আমি ধারণা লাভ করতে পারবো। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন আহ আকৃতি, সংকরণ এবং বন্ধন কোণের একটা ছক দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। প্রথমে আসে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। এটা কিভাবে আমরা বের করতে পারি? বের করতে পারি হচ্ছে পরবর্তী সূত্র দিয়ে, যে এটার মধ্যে কি রকমের সংকরায়ন আছে। যেমন ধরো এই যেটা, এই যে সূত্র, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। হাফ মানে সংকরিত অরবিটাল সংখ্যা, রাইট? বি মানে হচ্ছে যোজিত স্তরে কতগুলো ইলেকট্রন আছে, এক্স মানে কতগুলো একযোজী মূলক আছে, সি মানে ক্যাটায়নিক চার্জ, এ মানে অ্যানায়নিক চার্জ, এরকম বিষয়টা। এইচ এর মান যদি 2 আসে, এইচ এর মান যদি তোমার 2 আসে, কি সংকরায়ন বোঝায়? এটা মিলে এসপি সংকরায়ন বোঝায়। 3 আসলে বোঝাবে হচ্ছে sp2 সংকরায়ন। 4 আসলে বোঝাবে হচ্ছে sp3, রাইট? সাধারণত আর কি। এছাড়া এটা sp2 দিয়ে বোঝাইতে পারে, অথবা dsp2 বোঝাইতে পারে। আমাদের এটা ইলেকট্রন বিন্যাস করে দেখতে হয়। আচ্ছা, 5 আসলে কি বোঝায়? এটা মিললে বোঝায় হচ্ছে sp3d বা dsp3, তাই না? আচ্ছা, আর 6 আসলে কি বোঝাবে? sp3d2 অথবা d2sp3। আচ্ছা, 7 আসলে কি বোঝাবে? sp3d3 এবং হচ্ছে d3sp3। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। এগুলো আশা করি আমরা জানি আগে থেকে। আচ্ছা, এবার দেখি তাহলে BeCl2, তুমি এখানে হিসাব করে দেখো, এইচ এর মান 2 আসবে, মানে sp সংকরায়ন। তাদের ক্ষেত্রে আমাদের আকৃতি কিরকম হয়? সরলরৈখিক, বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। BF3 এর ক্ষেত্রে দেখো sp2, তাই তো, সমতলীয় ত্রিভুজাকার 120 ডিগ্রি। তারপর দেখি CH4 এর জন্য কিরকম হয়? sp3 চতুস্তলকীয় এবং 109.5 ডিগ্রি। আচ্ছা, তারপর ধরো হচ্ছে এই জটিল আয়ন টেট্রামিন কপার আয়ন, এটার জন্য হচ্ছে sp2d সমতলীয় বর্গাকার 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, PCl5 sp3d ত্রিভুজাকার দ্বি পিরামিড 90 ডিগ্রি হবে, আবার 120 ডিগ্রি হবে। কিরকম ভাবে? তুমি যদি এই BCl5 এর আকৃতি দেখতে চাও, BCl5 এর আকৃতি হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? এরকম উপরের দিকে একটা ক্লোরিন থাকে, নিচের দিকে একটা ক্লোরিন থাকে, রাইট? এই ক্লোরিনের সাথে ফসফরাস হচ্ছে 90 ডিগ্রি, এই ক্লোরিনের সাথে ফসফরাস হচ্ছে 90 ডিগ্রি। এই ক্লোরিনের সাথে এই ক্লোরিন হচ্ছে 120 ডিগ্রি, এখানে কিন্তু 120 ডিগ্রি থাকে, এই জন্য এটা আমরা দুইটা মান দেখতে পাচ্ছি। হ্যাঁ, SF6 sp3d2 অষ্টতলীয় গঠন হয় 90 ডিগ্রি। IF7 sp3d3 পঞ্চভুজাকার দ্বিপিরামিড, এটা কিন্তু দুইটা কোণ পাওয়া যায়, একই যুক্তি। আচ্ছা, এখানে দেখো NH3 একটা লোন পেয়ার থাকে, তাই sp3 হয়েও সেটা কিন্তু চতুস্তলকীয় হয় না, ত্রিকোণাকার পিরামিড হয়। বন্ধন কোণ 160 ডিগ্রি। কেন কমে গেল? আমাদের VSEPR থিওরি, তাই তো? লোন পেয়ার গুলো বন্ড পেয়ারকে বেশি বেশি বিকর্ষণ করতেছে। আচ্ছা, NH3 দেখো লোন পেয়ার আছে, তাই এটার sp3 হওয়া সত্ত্বেও কিন্তু কি হবে না? এটা কিন্তু চতুস্তলকীয় হবে না, ত্রিকোণাকার পিরামিড। তারপর দেখো এটার কিন্তু বন্ধন কোণ আরো কমে গেল, কারণ এখানে দেখো আমাদের কি আছে? প্রান্তীয় পরমাণুর তড়িৎ আগের তুলনায় বেশি। PS3 দেখো একই নিয়মে sp3 ত্রিকোণাকার পিরামিড, বাট এটার বন্ধন কোণ কত? 94। H2O দেখো দুইটা লোন পেয়ার আছে sp3, কিন্তু এটা আকৃতি কি হয়ে যায়? ভি আকৃতি। আগে ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। বন্ধন কোণ কত? 104.5। H2S কত? একই নিয়মে দুই জোড়া লোন পেয়ার sp3 আর ভি আকৃতি, 92 ডিগ্রি। এখানে মানগুলো মেনলি ইম্পর্টেন্ট রাখতে হবে, আমি জাস্ট তোমাদেরকে একটু পড়ে শোনাইলাম। আমাদের এত ব্যাখ্যা দরকার নেই যে কেন কোনটা কি হইলো না হইলো, আমরা জাস্ট মানগুলো মনে রাখবো, আকৃতিগুলো মনে রাখবো। ওকে। আচ্ছা, এটা আমরা তো পড়েই ফেললাম। মুক্তজোড় সংখ্যা এখানেও কিন্তু বের করা যায়, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, দেখে রাখতে পারো।
আচ্ছা, এখানে দেখো যে এখানে কি বলা হয়েছে যে NH4+ আর PH4+ এদের অরবিটালের সংকরণ কিরকম হয়, যে কোনো একটা বের করলেই তো কাজ হয়ে যাবে, তাই না? তুমি ধরো হচ্ছে NH4+টা বের করতে চাচ্ছ, তাহলে কিরকম হবে? হাফের সূত্র অ্যাপ্লাই করো। নাইট্রোজেন গ্রুপ 15, মানে ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে 5টা, একযোজীমূলক হাইড্রোজেন আছে 4টা, এবং ক্যাটায়নের চার্জ কত? 1, তাহলে এটা আসবে হচ্ছে 4। 4 মানে কি আসবে? sp3, তাই না? তাহলে উত্তর হচ্ছে sp3। তুমি PH4 একই নিয়মে বের করে দেখতে পারো। আচ্ছা, যদি আমাদের D3sp3 সংকরায়ন হয়, আকৃতি কিরকম হয়? একটু আগে দেখছি পঞ্চভুজাকার দ্বিপিরামিড, তাই না? আচ্ছা, অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ কত হয়? 160 ডিগ্রি, কারণ একটা লোন পেয়ার আছে। sp2 সংকরিত অরবিটালে বন্ধন কোণ কত? 120 ডিগ্রি, সেটাও কিন্তু আমরা ছকে দেখেই ফেলছি। আচ্ছা, পোলারিটি এবং পোলার আয়ন এইগুলার কিন্তু পার্থক্য আমরা অলরেডি পড়ে ফেলছি। তাও এখান থেকে দেখি কি কি লেখা আছে। আচ্ছা, তো প্রথমে আসা হচ্ছে পোলারিটি। পোলারিটি মানে কি? ডাইপোল তৈরি করার ধর্ম, সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য যেটা প্রকাশ করে। এটা মেনলি কার জন্য তৈরি হয়? এই বৈশিষ্ট্য মেনলি তৈরি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার জন্য। যেমন ধরো HF, তাই তো? হাইড্রোজেন হচ্ছে 2.1 আর ফ্লোরিন হচ্ছে 4, তাই না? তাহলে যে বেশি তড়িৎ ঋণাত্মক, এই বন্ধনের ইলেকট্রন যুগলকে সে নিজের দিকে বেশি টেনে রাখবে, রাইট? এরকম বিষয়টা। তাহলে দেখো, একটা আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হবে আর একটা আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি হয়। তাহলে এই যে গঠনটা, এই গঠনটাকে আমরা কি বলি? একটা ডাইপোল বলি। তাহলে ডাইপোল সৃষ্টি করার ধর্মই হচ্ছে পোলারিটি। এটা মিললে কই পাওয়া যাবে? এটা মিললে পাওয়া যায় হচ্ছে সমযোজী যৌগের মধ্যে, তাই না? দেখো, এখানে ডাইপোলের কথাও কিন্তু বলা আছে অবশ্যই। পোলারায়ন কি? পোলারায়ন মানে হচ্ছে আয়নের বিকৃতি। কে বিকৃতি করে? ক্যাটায়ন। কে বিকৃত হয়? অ্যানায়ন। এটা মিললে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। যেমন ধরো আমি তোমাকে বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমরা কি বলছিলাম? এর ধাতু এবং অধাতুর বন্ধনগুলো কি হয়? আয়নিক বন্ধন। বাট দেখা যায় এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে মোর দেন 50% সমযোজী বৈশিষ্ট্য থাকে, রাইট? কেন থাকতেছে? পোলার আয়নের জন্য। এখন এই পোলার আয়ন কিভাবে করে, তার জন্য বিজ্ঞানী ফাজান হচ্ছে 3টা নিয়ম আমাদের বলে গেছেন, তাদেরকে আমরা ফাজানের পোলার আয়ন নিয়ম বলি। প্রথম নিয়মটা কি? চার্জের পরিমাণ। ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, যার চার্জের পরিমাণ যত বেশি সে তত বেশি পোলারাইত হবে, বা পোলারায়ন তাদের মধ্যে তত বেশি পাওয়া যায়। দ্বিতীয় সূত্র দেখি, ক্যাটায়নের আকার যত ছোট সে তত বেশি পোলারায়ন করবে, অ্যানায়নের আকার যত বড় সে তত বেশি পোলারাইত হবে। ঠিক আছে? ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়। আর তৃতীয় নিয়মটা কি? যেখানে বলা হচ্ছে যে যদি ক্যাটায়নিক ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন পাই, সেটা যুগ্ম বা অযুগ্ম যে কোনো অবস্থায় হইতে পারে, সেটা বেশি বেশি পোলারায়ন করবে। ওকে, তো দেখো এখানে মেনলি আমরা কিন্তু নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করি না, যে প্রথম নিয়ম দেখার পর আমরা দ্বিতীয় নিয়মে যাই, তারপর তৃতীয় নিয়ম, এরকম আসলে সিকোয়েন্সটা ফলো করা উচিত না। আমরা প্রশ্ন সলভ করলেই জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখো আমাদের বেশ কিছু যৌগের কথা বলা আছে, আমাদের পোলার আয়ন বা সমযোজী বৈশিষ্ট্যের পরিমাণটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, দেখা যাক। এখানে যে কমন আয়নগুলো থাকবে সেই কমন আয়নগুলোকে তুমি হচ্ছে বাদ দিয়ে দিবা। তাহলে থাকলো কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে অ্যালুমিনিয়াম, তাই না? একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমি প্রথমে দেখবো কি? চার্জের পরিমাণটা, তাই না? চার্জের পরিমাণটা আমি একটু দেখার চেষ্টা করি। চার্জের পরিমাণ কোথায় সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম 3+ সবচেয়ে বেশি, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে, রাইট? তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। একই রকম ভাবে তুমি এখানে আসো, এখানে দেখো ক্যাটায়ন গুলো কমন, বাদ দিয়ে দাও। তাহলে ফ্লোরাইড, ক্লোরাইড, আর হচ্ছে ব্রোমাইড, তাই না? চার্জ মিলে গেল। তাহলে এখন তুমি কি দেখবা? আকার উপর থেকে নিচে আসলে তো আকার বৃদ্ধি পায়, তাহলে ব্রোমাইড আয়নের আকার সবচেয়ে বড় হবে, তাই না? তাহলে এটা সবচেয়ে বেশি পোলারাইত হবে। তারপর হবে ক্লোরাইড, তারপর হচ্ছে আমাদের ফ্লোরাইড হবে। আচ্ছা, এখানে দেখি একই যুক্তিতে দেখো, এখানে বেরিলিয়াম 2+ আছে, তারপর ধরো ম্যাগনেসিয়াম 2+ আছে, তাই না? ক্যালসিয়াম 2+ আছে, তারপর স্ট্রনশিয়াম 2+ আছে, এবং বেরিয়াম 2+ আছে, তাই না? এখানে আমি বুঝতেই পারতেছি এরা সবাই গ্রুপ 2 এর মৌল। উপর থেকে নিচে আসলে আকার বাড়বে, ক্যাটায়নের আকার যত বড় তত কম পোলার আয়ন, রাইট? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বেরিলিয়াম 2+ যেহেতু সবার থেকে ছোট, সে সবচেয়ে বেশি পোলার আয়ন দেখাবে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, এবং লাস্টে হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখানে একই যুক্তিতে আমাদের দেখো একই জিনিস, তাই না? ফ্লোরাইড, ক্লোরাইড, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, চলো আগাই। কি বলা হচ্ছে যে কোন যৌগটিতে সর্বোচ্চ পোলারায়ন ঘটে? তুমি দেখো তো এখানে কি কি দেওয়া আছে। ক্লোরাইড লবণ, তাহলে ক্লোরাইড গুলোকে বাদ দিয়ে দাও। তাহলে বেরিলিয়াম, তারপর হচ্ছে আমাদের লিথিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, প্লাস হচ্ছে সোডিয়াম, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে যাদের চার্জ কম, তারা হচ্ছে কম কম পোলারায়ন করবে, রাইট? এই সবগুলা বাদ। তাহলে চার্জ বেশি কাদের? বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, চার্জও মিলে গেল। এবার আসে এদের মধ্যে কি দেখবো? আকারটা দেখি। বেরিলিয়াম উপরে, ম্যাগনেসিয়াম নিচে। তা বেরিলিয়াম হচ্ছে ছোট, তাহলে ছোট আয়নটাই
ছোট ক্যাটায়নটাই মেনলি বেশি পোলারায়ন করবে, তাহলে উত্তর হচ্ছে বেরিলিয়াম 2+। কোন অণুটি হচ্ছে সর্বাধিক এখানে পোলার হবে? দেখো CCl4 পোলার না, CH4 এটা কিন্তু নন পোলার যৌগ, তাহলে থাকলো কি আমাদের HI হচ্ছে H2O। তাহলে এখানে দেখো আয়োডিন আর অক্সিজেনের মধ্যে কার বেশি তড়িৎ ঋণাত্মকতা হবে? নিশ্চয়ই অক্সিজেন উপরে আছে, তাই অক্সিজেনের বেশি তড়িৎ ঋণাত্মকতা, তাই সেই হচ্ছে মেনলি হাইড্রোজেন থেকে বেশি বেশি ইলেকট্রন নিজের দিকে নিয়ে যেতে পারবে, তাই উত্তর হচ্ছে অপশন ডি। কোন যৌগটি অধিক সমযোজী? একই জিনিস, তুমি একটু চিন্তা করে দেখো, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম 3+, আর হচ্ছে ওদিকে Fe3+, তাই না? আচ্ছা, এখন মনে হতে পারে যে ভাই এখানে আমাদের আচ্ছা দেখো, 2+এর কাহিনীগুলো আগেই বা চার্জের মান কম হয়, অ্যালুমিনিয়াম 3+ হবে বেশি সমযোজী, অথবা Fe3+। আমরা জানি অ্যালুমিনিয়ামের ক্যাটায়নে কিন্তু কোনো ডি অরবিটাল এটার মধ্যে ইলেকট্রন নাই, বাট Fe3+এর ডি অরবিটালে কিন্তু 5টা ইলেকট্রন আছে, তাই না? আমরা কিন্তু জানি আয়রন হচ্ছে 3d6 4s2, 3টা ইলেকট্রন বের করে নিয়ে যাও, তাহলে ডিতে 5টা থাকে। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটার মধ্যে যেহেতু ডিতে ইলেকট্রন আছে, ও হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী হবে। আচ্ছা, নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম যার সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? তো দেখো তো এখানে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, কোন অ্যানয়ের আকার সবচেয়ে বড়? নিশ্চয়ই আয়োডিনের আকারটাই সবচেয়ে বড়, সবার নিচে আছে, তাই এটাই হচ্ছে আমাদের উত্তর। হাইড্রোজেন আয়োডাইডের বর্ণ কিরকম হবে? দেখো, আয়োডিনের বর্ণ হচ্ছে বেগুনি, তাই তো? তাহলে বুঝতেই পারতেছি হাইড্রোজেন আয়োডাইডের বর্ণ কি হবে? হালকা বেগুনি, তাই না? আচ্ছা, চলো আগাই। অজৈব যৌগের নামকরণ, এটা জাস্ট একবার রিডিং পড়লে চলবে, খুব একটা ইম্পর্টেন্ট না। যেমন ধরো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি হইতে পারে? 4 রকম নাম হইতে পারে: হাইপো, মৌল আস, মৌল আস, মৌল ইক, পার মৌল ইক, এরকম বিষয়টা। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যে জারণ মান সেটাকে আমরা 4টা ভাগে ভাগ করব, তাই না? সবচেয়ে কম হইলে হাইপো, সবচেয়ে বেশি হইলে পার। যেমন ধরো হাইপোক্লোরাইসে দেখো এখানে কেন্দ্রীয় যে পরমাণুটা আছে তার জারণ মান কত আসে? +1, তাই না? আচ্ছা, আর ক্লোরাস হচ্ছে +3, ক্লোরিক হচ্ছে +5, আর পারক্লোরিক হচ্ছে +7। ওকে, বিষয়টা বুঝতে পারলাম, বাকি নামগুলো তোমরা চাইলে একটু দেখতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখি আগাই। এখানে কি বলা হয়েছে যে এখানে বিভিন্ন ফসফরাস মৌলের অ্যাসিড দেওয়া আছে, যেমন ধরো হাইপোফসফরাস অ্যাসিড, যেটাকে আমরা ফসফেনিক অ্যাসিড বলতে পারি, H3PO2। তারপর ফসফরাস অ্যাসিড বা ফসফোনিক অ্যাসিড H3PO3, ফসফরিক অ্যাসিড H3PO4, আর মেটাফসফরিক অ্যাসিড HPO3। ওকে, আচ্ছা, তারপর দেখো বিভিন্ন লবণের নাম বলা আছে। আমাদের ফিটকিরি নাম কি? দেখো, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট 24 অনু পানি, মনে রাখতে হবে। রোচিলি সল্ট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, হ্যাঁ, আর হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম OClCl, এভাবে তুমি মনে রাখতে পারো। হাইড্রেক্স, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্লু ভিট্রিয়ল, কপার সালফেট 5 অনু পানি, গ্রিন ভিট্রিয়ল, ফেরাস সালফেট 7 অনুপানি, হোয়াইট ভিট্রিয়ল, জিঙ্ক সালফেট 7 অনুপানি, অয়েল অফ ভিট্রিয়ল H2SO4। এখন এটা কেন অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় জানো? কারণ ধাতুর সাথে এই অ্যাসিডটা মেনলি বিক্রিয়া করে তৈরি করে দিবে হচ্ছে একটা লবণ, তাই না? জিঙ্ক সালফেট, আর হচ্ছে ওইদিকে হাইড্রোজেন গ্যাস। এই লবণটাই পরে হচ্ছে আমাদের কেলাসিত আকারে পানি রিসিভ করেই ভিট্রিয়ল এ কনভার্ট হয়ে যাবে, তাই না? ভিট্রিয়লে কনভার্ট হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা এই অ্যাসিডটাকে বলতেছি অয়েল অফ ভিট্রিয়ল, এটা হচ্ছে ভিট্রিয়ল তৈরি করার জন্য দায়ী। জিপসাম দেখি, ক্যালসিয়াম সালফেট 2 অনু পানি, তাই না? আচ্ছা, দেখি নিচের কোনটি পাইরো অ্যাসিড? এটা হয়তো আমরা আগের পড়া থেকে দেখি নাই। পাইরো অ্যাসিড হচ্ছে এটা H2S2O7, তাই না? এটা হচ্ছে আমরা কি বলতে পারি? পাইরো সালফিউরিক অ্যাসিড। ওকে, এটা আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে অলিয়াম, রাইট? এটা তুমি এভাবে মনে রাখতে পারো, H2SO4 এর সাথে SO3টা যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় আছে আর কি। তো উত্তর হচ্ছে অপশন ঘ। জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট 2 অনুপানি। নিচের কোনটি সঠিক সংকেত নয়? দেখো, মেটাফসফরিক অ্যাসিড HPO2 হবে না, এটা হবে হচ্ছে HPO3, তাহলে এইটাই আমাদের ভুল। বাকিগুলো একটু দেখতে পারো, ফসফেনিক অ্যাসিড ঠিক আছে, হাইপোফসফরাস অ্যাসিড আর কি, ফসফোনিক অ্যাসিড এটাও ঠিক আছে, ফসফরাস অ্যাসিড আর অর্থোফসফরিক অ্যাসিড এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেটের সঠিক সংকেত কোনটি হবে? দেখো, এই যে আমাদের অ্যামোনিয়াম আয়ন, আর এখানে আমাদের সালফেট, সালফেটের যোজনী হচ্ছে 2, রাইট? আর অ্যামোনিয়ার যোজনী হচ্ছে 1। তাহলে এখানে আমাদের আসলে কি সংকেতটা NH4 হোল 2 SO4, রাইট? এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, নিচের কোনটি কপার কেলাসের সঠিক সংকেত? 5 অনুপানি থাকবে, তাই না? জিঙ্ক সালফেট 7 অনুপানি, এটার অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল, তাই না? দেখো, আমাদের কিন্তু এখানে আমরা দেখছিলাম, এই যে জিঙ্ক সালফেট 7 অনুপানি, হোয়াইট ভিট্রিয়ল।
ওকে। আচ্ছা, সো এই ছিল ভাই আমাদের লেকচার। আশা করি তোমরা ভাই টপিকগুলো বুঝতে পারছো। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা, এবং অলওয়েজ কিপ ওয়ার্কিং হার্ড।